বিপ্লব, এটা তুমি কি করলে? তুমি শেষ পর্যন্ত সত্যি সত্যি আমার বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলে। তোমার লজ্জা করলো না? তুমি নিজের বউকে ছেড়ে শালিকে বিয়ে করেছো। তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে বিপ্লব? আমি যা করেছি ঠিক করেছি। আমার অনেক আগেই পিয়ালিকে বিয়ে করা উচিত ছিল। এমনকি তোমাকে বিয়ে না করে আমি যদি আগেই তোমার ছোট বোনকে বিয়ে করতাম তাহলে এতদিন আমি সুখে সংসার করতে পারতাম। আমাকে আর দ্বিতীয় বিয়ে করতে হতো না। বিপ্লবের কথা শুনে মেধা খুবই রেগে যায়। তাই সে তার ছোট বোন পিয়ালিকে মারধর করতে শুরু করে। তোর লজ্জা করলো না? তুই নিজের দিদির ঘর ভাঙলি। শয়তান মেয়ে কোথাকার! চুপচাপ এই বাড়ি থেকে চলে যা, তা না হলে আমি কিন্তু তোকে মেরে মেরে শেষ করে দেব। খবরদার মেধা, তুমি কিন্তু পিয়ালির গায়ে হাত দেবে না, তা না হলে তোমার ওই হাত আমি কিন্তু ভেঙে গুড়িয়ে দেবো। আমার জীবনে তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি তোমার সঙ্গে সুখী নয়। তোমার যদি বাড়িতে থাকার ইচ্ছা হয় তুমি থাকতে পারো, তা না হলে চলে যাও এখান থেকে। এখন থেকে আমি পিয়ালির সঙ্গে নতুন করে সংসার পাতবো। চলো পিয়ালি। এই বলে বিপ্লব পিয়ালিকে নিয়ে ঘরে চলে যায়। যা দেখে মেধা ভীষণই কষ্ট পায়। তাই সে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। আজকে বিপ্লব আমার বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, আর এটার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি নিজে হাতে আমার সংসার নষ্ট করলাম। আমি যদি ঠিক থাকতাম, আমি যদি বিপ্লবের সব কথা মেনে চলতাম, তাহলে আজকে আমাকে এরকম দিন দেখতে হতো না। এভাবেই কাঁদতে কাঁদতে মেধা পুরানো দিনের কথা মনে করতে শুরু করে। আজ থেকে প্রায় 6 মাস আগেই মেঘার সঙ্গে বিপ্লবের বিয়ে হয়। কিন্তু মেধা তার নতুন বরকে কিছুতেই পছন্দ করতে পারে না, কারণ মেধা সবসময় মডার্ন এবং হ্যান্ডসাম ছেলেদের খুবই পছন্দ করে। আর যেহেতু বিপ্লব খুবই সহজ সরল এবং নম্রভদ্র হওয়ায় মেধা তাকে খুব একটা পছন্দ করতে পারে না। তার উপর বিপ্লব সবসময় খুবই সাধারণ পোশাক আশাক পরে থাকে। তবে যেহেতু বিপ্লব মাস গেলে অনেক টাকা মাহিনা পায়, সেটা ভেবেই মেধা মনে মনে খুব খুশি থাকে। তবে বিয়ের পর মেধা মোটেই বিপ্লবকে পাত্তা দিতে চায় না। মেধা, আমি দুটো সিনেমার টিকিট কেটেছি, চলো আজকে তোমাকে নিয়ে সিনেমা দেখে আসি। সিনেমা দেখার পর বাইরে ডিনার করে বাড়ি ফিরবো। না না, আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারবো না। আসলে আজকে আমার রিয়ার সঙ্গে শপিং করতে যাওয়ার কথা আছে। তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি শপিং করে আসছি। কিন্তু মেধা, কালকেই তো আমাদের বিয়ে হলো, আর তুমি আজকে তোমার বান্ধবীদের সঙ্গে শপিং করতে যাবে? আমাদের তো সবে নতুন নতুন বিয়ে হয়েছে। এখন তো আমাদেরকে একে অপরের সঙ্গে সময় কাটানো দরকার। আর তাছাড়া তবেই তোমরা দুজন একে অপরকে জানতে পারবো। তুমি না হয় অন্যদিনে তোমার বান্ধবীর সঙ্গে শপিং এ যেও, আজকে আমার সঙ্গে চলো। যাও, একটা সুন্দর দেখে লাল রঙের শাড়ি পরে এসো। বিপ্লবের কথা শুনে মেধা খুবই রেগে গিয়ে বলে, এই তুমি কি ভেবেছো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে আমাকে এখন তোমার কথা শুনে উঠতে হবে, তোমার কথা শুনে বসতে হবে? আমার বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে তুমি আমার জীবনের সব স্বাধীনতা কেড়ে নেবে। আমি তোমার সঙ্গে আজকে সিনেমা দেখতে যাব না। আমি যখন বলেছি আমি আমার বান্ধবীর সঙ্গে শপিং করতে যাব, তখন আমি যাবই। চুপচাপ টাকাটা দিয়ে দাও। এভাবেই মেধা বিপ্লবের কাছ থেকে শপিং করার টাকা নিয়ে নেয়। কিছুক্ষণ পর মেধা খুবই ছোট একটা ওয়েস্টার্ন ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে পাড়া প্রতিবেশী সবাই নিন্দা করতে শুরু করে। ফলে বিপ্লবেরও খুবই খারাপ লাগে। অন্যদিকে মেধা তার বান্ধবীর সঙ্গে মজা করতে থাকে। সে তার বান্ধবীর সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর ইচ্ছা করে অনেক রাত করে বাড়িতে ফিরে আসে। কিন্তু তবুও বিপ্লব মেধাকে কিছু বলে না। এভাবে কিছুদিন কাটে, কিন্তু এখনো পর্যন্ত মেধা কোনো রকম ভাবে বিপ্লবকে পাত্তা দেয় না, নাইবা সে বাড়ির কোনো কাজকর্ম করতে চায়। মেধা, তুমি আজকেও রান্না করোনি? আমি কি খেয়ে অফিসে যাবো? আর লাঞ্চ টাইমে আমি কি খাবো? প্রত্যেকদিন ওইরকম বাইরের খাবার খাচ্ছি, আমার কিন্তু পেট খারাপ করছে। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আর তোমার সাহস কি করে হলো সকাল 8টার সময় আমাকে ঘুম থেকে ডেকে তোলার? আমাকে ঘুমাতে দাও। আর বাইরের খাবার যখন খাবে না, তাহলে নিজেই রান্না করে নিয়ে যাও। আর পারলে আমার জন্য রান্না করে রেখে যাও। তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছি মানে এই নয় যে তোমার রাঁধুনি হয়ে সবসময় তোমার জন্য আমাকে রান্না করতে হবে। এই বলে মেধা আবার ঘুমিয়ে পড়ে, যার ফলে বিপ্লব নিজে রান্না বান্না করে সেদিন অফিসে খাবার নিয়ে যায়। এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু দিনের পর দিন মেধা যেন আরো উশৃঙ্খল ভাবে জীবনযাপন করতে থাকে। এরই মধ্যে একদিন মেধার বোন পিয়ালি দিদির শ্বশুর বাড়িতে ঘুরতে আসে। কিন্তু পিয়ালি যখন সেখানে আসে, তখন সে দেখে তার দিদি ঘুমিয়ে আছে আর জামাইবাবু রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, যা দেখে পিয়ালির খুবই খারাপ লাগে। কি হলো জামাইবাবু, তুমি রান্না করছো কেন? আর দিদি এখনো দুপুরবেলা ঘুমাচ্ছে? দিদির কি শরীর খারাপ নাকি? না না, তোমার দিদির তো এখনো সকাল হয়নি। ও সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে জেগে ফোন ঘাটে, সকালবেলা ঘুমায়, আর প্রত্যেকদিন দুপুর 2টার সময় ঘুম থেকে ওঠে। তাছাড়া তোমার দিদি কোনো রান্না বান্নাও করে না, আমাকেই রান্না বান্না করতে হয়। আজকে ছুটির দিনে বাড়িতে থেকেও ঘরের কাজ করতে হচ্ছে।
ইস, আমার সত্যিই খুব খারাপ লাগছে। ভেবেছিলাম বিয়ের পর আমার দিদি হয়তো শুধরে যাবে, কিন্তু দিদি একই রকম থেকে গেছে। আমরা বারে বারে দিদিকে বুঝিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু আমার দিদি এতটাই জেদি, কারোর কোনো কথা শোনে না। তবে তুমি চিন্তা করো না, আমার কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি এখন মাসখানেক এখানেই থাকবো। তুমি ঘরে যাও, আমি রান্না করে দিচ্ছি। এই শুনে বিপ্লব সেখান থেকে চলে যায়, আর পিয়ালি নানান রকমের পদ রান্না করতে থাকে। রান্না বান্না হয়ে গেলে পিয়ালি তার দিদিকে ডেকে তোলে এবং সবার জন্য খাবার পরিবেশন করে। সেদিন পিয়ালির রান্না করা খাবারগুলো সত্যিই খেতে খুবই সুস্বাদু হয়। তাই বিপ্লব বলে, পিয়ালি, তুমি তো দারুণ রান্না করতে পারো দেখছি। খাবারগুলো এতটা টেস্টি হয়েছে, মনে হচ্ছে এগুলো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। সত্যি তোমার হাতে জাদু আছে বলতে হবে। এতদিন হয়ে গেল তোমার দিদির সঙ্গে আমার বিয়ে হয়েছে, হাতে গুনে 2-1 তোমার দিদির হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হয়েছিল। তাও কখনো নুন বেশি, কখনো ঝাল কম খাবার খাইয়েছে। এখন তো মনে হচ্ছে তোমার দিদিকে না বিয়ে করে তোমাকে বিয়ে করলেই খুব ভালো হতো। বিপ্লব, তুমি কিন্তু একদম আমার সঙ্গে মজা করার চেষ্টা করবে না বলে দিলাম। তুমি কি ভেবেছো তুমি আমার সামনে আমার বোনের সঙ্গে ইয়ার্কি মারবে আর আমি সেটা দেখে খুব খুশি হব? এইমাত্র ঘুম থেকে উঠলাম, তাই আমার মুডটা একেবারে নষ্ট করবে না। যত সব নাটক! আমাকে এই বাড়িতে নিয়ে এসে রান্না করানোর জন্য বুঝি তুমি আমাকে বিয়ে করেছো? তাহলে তুমি তো কোনো কাজের মাসিকেই বিয়ে করতে পারতে। অসহ্য! ওরে বাবা, শালির সঙ্গে ইয়ার্কি মারছি বলে তোমার তো দেখছি খুবই হিংসা হচ্ছে। যাক, দেখেও ভালো লাগলো যে তুমি আমাকে এতটা ভালোবাসো। নাও নাও, এবার খেয়ে নাও। এই শুনে মেধা খুবই রেগে যায় আর সে খাবার নিয়ে নিজের ঘরে চলে যায়, যা দেখে বিপ্লব এবং পিয়ালি দুজনেই হাসাহাসি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বিপ্লব পেট ভরি খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়, কিন্তু পিয়ালি মোটেই বিশ্রাম করে না। সে খাওয়া দাওয়া করা মাত্রই বিপ্লবদের গোটা বাড়িটা পরিষ্কার করতে শুরু করে। কারণ মেধা যেহেতু কখনোই বাড়িঘর পরিষ্কার করে না, তাই ঘর বাড়ির চারিদিকে নোংরা ময়লা পড়ে থাকে, আর যা দেখে পিয়ালির একদমই ভালো লাগে না। পিয়ালি, তোমার মধ্যে তো অনেক গুণ আছে বলতে হবে। আমাদের গোটা বাড়িটা একেবারে চকচক করছে। এতদিন পর মনে হচ্ছে বাড়িতে কোনো মেয়ে থাকে। আমি তো ভেবেছিলাম বিয়ের পর গোটা বাড়িটা আমার বউ সবসময় পরিষ্কার রাখবে, কিন্তু তোমার দিদি তো কোনো কাজেরই নয়। বরং বিয়ের আগে আমি বাড়িটা আরো বেশি পরিষ্কার রাখতাম। বাড়িতে বউ থেকেও কোনো কাজের নয়। আসলে ঘর বাড়ি নোংরা ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নই ভালোবাসি। আর তোমাদের ঘরে দেখলাম অনেক নোংরা জামা কাপড় রাখা আছে, বাইরে বার করে দাও, আমি কাল সকাল সকাল ঘুম থেকে উঠে কেচে দেবো। এভাবেই সেই দিনটা কাটে। পরের দিন পিয়ালি ভোরবেলা ঘুম থেকে ওঠে, বাড়ির কাজকর্ম সেরে এবং সমস্ত জামা কাপড় ধোয়াধুয়ি করার পর পিয়ালি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে, এমনকি বিপ্লবের জন্য আলাদা করে লাঞ্চ বক্সও তৈরি করে। কিছুক্ষণ পর বিপ্লব ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে যখন রান্নাঘরে যেতে যায়, তখন, আরে জামাই বাবু, আমি এই বাড়িতে আছি, তুমি ভুলে গেছো? আমি এখানে থাকতে তোমাকে রান্না করতে দেবো তুমি ভাবলে কি করে? আমি সব রান্না করে নিয়েছি, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। আর এই যে তোমার লাঞ্চ বক্স, আজকের লাঞ্চ বক্সে ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন আর মটর পনির আছে। খাবারগুলো খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে। তুমি তো একেবারে লক্ষ্মী মেয়ে দেখছি। সত্যি, যার সাথে তোমার বিয়ে হবে সে খুবই ভাগ্যবান। আর কথাই আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে। আর ওই কথাটা আমি খুব বিশ্বাস করি। তোমার দিদিকে দেখেছো তো? সকালে ঘুম থেকে উঠে আমি কি খাবো, অফিসে কি খাবার নিয়ে যাবো, কোনো চিন্তা নেই। কালকে সারা রাত জেগে বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলেছে। বিয়ের পরও এত বন্ধু বান্ধব যে কোথা থেকে আসে আমি সেটাই তো বুঝতে পারি না। এমন সময় হঠাৎ করে সেখানে মেধা চলে আসে। ও, পিঠ পিছনে বউয়ের নামে দুর্নাম করা হচ্ছে। আমার বোনকে যখন তোমার এতই পছন্দ, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমার বোনকে বিয়ে করে নাও, তাহলে তুমি খুব সুখী হবে। সবার মধ্যে কিন্তু একই রকমের গুণাবলী থাকে না। আমার বোন ঘর সংসারের কাজকর্ম করতে ভালোবাসে, যেগুলো আমার ভালো লাগে না। আর তুমি কি বললে বিয়ের পর বন্ধু বান্ধব কোথা থেকে আসে? কেন, বিয়ে করেছি বলে কি আমি আমার বন্ধুদেরকে ভুলে যাব? এটা হতেই পারে না। বাবা, অন্যান্য দিন তো তোমার দুপুর 2টার সময় ঘুম ভাঙে, আর আজকে তোমার সকাল 9টার সময় ঘুম ভেঙে গেল। বুঝেছি, তুমি আমাকে পাহারা দিচ্ছ। তোমার বোন বাড়িতে আছে বলে তুমি আমাকে নিয়ে খুব বেশি টেনশন করছো, তাই না? এভাবেই বিপ্লব মেধার সঙ্গে মজা করার চেষ্টা করে, কিন্তু এতে করে মেধা আরো বেশি রেগে যায়, যা দেখে পিয়ালি খুবই হাসতে থাকে। এভাবে আরো কিছুদিন কাটে। এখন পিয়ালি সবসময় তার দিদি এবং জামাইবাবুর খুব ভালো মতো খেয়াল রাখে। কিন্তু একদিন বিপ্লব মেধাকে একজন ছেলের সঙ্গে ফোনে ভিডিও কল করতে দেখে। কি হলো সঞ্জয়, আমি তোমাকে এতবার কল করছি, তুমি কল রিসিভ করছো না কেন ডার্লিং? উফ, তুমি কেন বারে বারে আমাকে ফোন করে বিরক্ত করো? তোমার এখন বিয়ে হয়ে গেছে, তাই আমি তোমার মতো একজন ম্যারিড মেয়ের সঙ্গে কোনো রিলেশন রাখতে চাই না।
এরকম করে বলো না প্লিজ। আমি ওই কাকু টাইপ টাক মাথা বরকে নিয়ে মোটেই খুশি নই। আমার তো ওকে দেখতেই ইচ্ছে করে না। আমার তো তোমার মতো হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে খুব পছন্দ। তোমার সঙ্গে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে, কারণ আমার বরকে নিয়ে আমার বাইরে যেতে লজ্জা করে। আমার বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে? এখন তো বিয়ের পরেও মেয়েদের বয়ফ্রেন্ড থাকে বলো। এরকম কথা শুনে বিপ্লবের খুবই রাগ হয়। বিপ্লব যখন সেই ব্যাপারটা পিয়ালিকে জানায়, তখন পিয়ালিও তার দিদির উপর ভীষণই রেগে যায়। জামাই বাবু, দিদিকে যে কোনো উপায়ে শায়েস্তা করতেই হবে। অনেক হয়েছে, আর নয়। আমি তোমার দুঃখ কষ্ট আর দেখতে পারছি না। আমি কি বলছি তুমি ভালো করে শোনো। আমরা কালকে থেকে দুজনে বিয়ে করার নাটক করব। একমাত্র এটা করেই আমরা দিদিকে শায়েস্তা করতে পারবো। তা না হলে দিদিকে লাইনে নিয়ে আসা অত সহজ নয়। এভাবেই পিয়ালি এবং বিপ্লব প্ল্যান করে দুজনেই বিয়ের নাটক করতে শুরু করে দেয়। আর যা দেখে মেধা মোটেই সহ্য করতে পারে না, তাই মেধা এবার নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এবার আমি নিজেকে শুধরে নেব। আমি আমার স্বামীকে আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসব। আমি কিছুতেই বিপ্লবকে অন্য কারো হতে দেব না। আর আমি আমার বোনের বিরুদ্ধে পুলিশ কেস করব। আমি কিছুতেই আমার সংসার ভাঙতে দেব না। বিপ্লব আমাকে যেমন ভাবে দেখতে চায় আমি ঠিক সেরকমই হয়ে দেখাবো। এভাবে মেধা ধীরে ধীরে ওয়েস্টার্ন ড্রেস পরা ছেড়ে দিয়ে শাড়ি চুড়িদার পরতে শুরু করে। এমনকি এখন সে খুব সকালবেলা ঘুম থেকে উঠে বিপ্লবের জন্য রান্না বান্নাও করে। শুধু তাই নয়, মেধা এখন কোনো ছেলে বন্ধুদের সঙ্গেও কোনো যোগাযোগ রাখে না। আর সে সবসময় বিপ্লবের খেয়াল রাখার চেষ্টা করে। কিন্তু এখন বিপ্লব ইচ্ছাকৃতভাবে মেধাকে পাত্তা দেয় না। সে সবসময় পিয়ালির সঙ্গে নিজেকে ব্যস্ত রাখার নাটক করে, যা দেখে মেধার খুবই কষ্ট হয়। আর সে মাঝে মধ্যেই ভীষণই কান্নাকাটি করে, যা দেখে বিপ্লবেরও খুবই খারাপ লাগে। পিয়ালি, অনেক হয়েছে। মেধা সবসময় খুব কান্নাকাটি করছে। আমার কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আমি তোমার দিদিকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আর ও কিন্তু আগের চেয়ে অনেক পাল্টে গেছে। এবার আমাদের সত্যি কথাটা বলে দেওয়া দরকার। এই বলে বিপ্লব এবং পিয়ালি মেধার কাছে যায় আর তাকে নিজেদের সাজানো প্ল্যানের কথা জানিয়ে দেয়, যা শুনে মেধা খুবই খুশি হয়। তোমরা দুজনে সত্যিকারের বিয়ে করনি, এটা শুনে আমি প্রাণ ফিরে পেলাম। আমার ভুল হয়ে গেছে বিপ্লব। আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না। আমি একদম তোমার মনের মতো বউ হয়ে দেখাবো। বোন, আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। এই শুনে পিয়ালি খুবই খুশি হয়। আর সেদিনই পিয়ালি তার দিদি জামাইবাবুকে বিদায় জানিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে মেধা এবং বিপ্লব খুবই হাসি খুশি সংসার করতে থাকে। না না, আমার পক্ষে তোমার মতো এরকম লোকের সঙ্গে আর সংসার করা সম্ভব হচ্ছে না। এত কিপটা হলে আমি কিভাবে তোমার সঙ্গে সংসার করব? আমি যখনই তোমার কাছে কোনো কিছু আবদার করি তখনই তোমার টাকা শেষ হয়ে যায়। তুমি এমন করে কথা বলছো যেন আমি মুকেশ আম্বানির নাতি। মাসে তো 20,000 টাকাই মাইনা পাই। আর সেই টাকা দিয়ে সংসার চালাবো না তোমার শখ পূরণ করবো? তাই এবার থেকে যখন মুখ খুলবে সবকিছু ভেবে চিন্তেই কথা বলবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নিজের মা আর বোন যখন বলে তোমার কাছে, তখন আর টাকার অভাব হয় না। শুধু আমার বেলাতেই তোমার গাল শুকিয়ে যায়। এই তো আগের দিন রাত্রিবেলায় নিজের বন্ধুদের সঙ্গে টাকা খরচ করে পার্টি করে আসলে, তার বেলায় তোমার কাছে টাকা কোথা থেকে আসলো? শোনো, অফিস যাওয়ার আগে তোমার এত ফালতু কথা আমার কিন্তু একেবারেই পছন্দ হচ্ছে না। তোমার যদি মনে হয় তুমি এই সংসারে থাকতে পারছো না, তাহলে নিজের বাপের বাড়ি চলে যেতে পারো। তাই বলে আমি তোমার ফালতু আবদারের জন্য আমি একটা এক্সট্রা টাকাও খরচ করতে পারবো না। তুমি আমাকে এত বড় কথা বললে? মা আমাকে বিয়ে দিয়ে তোমার সংসারে পাঠিয়েছিল যাতে আমাকে এই দিন দেখতে হয়, তাই তো? ঠিক আছে, তাই হোক। আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। আর এক মুহূর্ত আমি এই সংসারে থাকবো না। এই বলে তমালি বাপের বাড়িতে যাওয়ার জন্য নিজের সুটকেস গোছাতে শুরু করে। শিবম শহরের একটি সরকারি দপ্তরে কাজ করে এবং মাস গেলে 20,000 টাকা মাহিনা পায়। সে একটু সঞ্চয়ী প্রকৃতির ছেলে হওয়ায় ফালতু টাকা খরচ করতে একেবারেই পছন্দ করত না। কিন্তু মাঝে মাঝে সে তার বন্ধুদের সঙ্গে পার্টি করে অনেক টাকা খরচ করে ফেলতো। তার বউ যখন তার কাছে কোনো আবদার করত, তখনই সেই আবদার পূরণ করতে সে পছন্দ করত না। আর সেই জন্যই আজকে এই পরিণতি। এই যে এখন আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি, আর কোনোদিনও এই সংসারে ফিরবো না। তাহলে সবাই বুঝতে পারবে কত ধানে কত চাল হয়। আমি বেশি ভালো মানুষই দেখিয়ে ফেলেছি, আর তাই জন্যই এই অবস্থা। নিজের বউ ছেলের মধ্যে এরকম ঝগড়া শুনে তমালির শাশুড়ি মা রত্না দেবী না চাইতেও তাদের ঘরে ঢুকে পড়ে এবং নিজের বৌমাকে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে দেখে ভীষণ কষ্ট পায়। সে তাকে বাপের বাড়িতে না যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে। এমন মাথা গরম করতে নেই মা, আমি তোমাদের সব কথা শুনেছি।
তুমি তো জানো আমার ছেলের মাথাটা একটু গরম। ওর কথায় রাগ করে এভাবে নিজের বাপের বাড়ি চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমার সংসার পুরো তো ফাঁকা হয়ে যাবে। আমাকে এসব কথা না বলে আপনি আপনার ছেলেকে বোঝান। ও আজকে আমাকে অনেক অপমান করেছে। হ্যাঁ, হতে পারে আমি টাকা ইনকাম করি না, কিন্তু এই সংসারের প্রতি আমার অবদান কিন্তু কম নয়। তাই আমার পক্ষে আপনার ছেলের সঙ্গে মানিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। এই বলে তমালি কাঁদতে কাঁদতে নিজের ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয়। শিবম তার বউকে একবারের জন্য আটকায় না। সেই দেখে রত্নাদেবীর ভীষণ খারাপ লাগে। তমালি নিজের বাপের বাড়িতে নিজের মা এবং বাবার কাছে গিয়ে ওঠে। তার বাবা মা তাকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে বললে সে অভিমান করে কিছুতেই ফিরতে চায় না। তমালির একমাত্র ননদ রীতা কলেজের এক্সকারশন থেকে ফিরে এসে নিজের বৌদিকে দেখতে না পেয়ে তার মাকে হাজার রকম প্রশ্ন করতে থাকে। রত্নাদেবী নিজের বৌমার বাড়ি থেকে চলে যাওয়ার কথা তার মেয়েকে জানায়। রীতা ভীষণ কষ্ট পেয়ে তার বৌদিকে ফোন করে। বৌদি, তুমি বাপের বাড়িতে চলে যাওয়ার সময় একবারও তোমার ছোট ননদের কথা ভাবলে না? তুমি তো জানো আমার বেশি বান্ধবী নেই, আর আমি তোমাকে আমার নিজের প্রিয় বান্ধবী বলে মনে করি। তুমি দয়া করে বাড়ি ফিরে এসো। আমি কারোর কোনো কথা শুনবো না। আসলে এখন তোমাদের বাড়িতে ঘরের কাজ করার মতো কেউ নেই, তো তাই আমার কথা ভীষণ মনে পড়ছে তোমাদের। তাই জন্য এইসব সেন্টিমেন্টাল কথা বলে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? প্লিজ বৌদি, তুমি ভুল বোঝো না। আমি তোমার সাথে কোনোদিনই কি কোনো খারাপ ব্যবহার করেছি? শোনা বৌদি, রাগ করতে নেই, একটিবার ফিরে এসো। না, কিছুতেই আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। এই বলে তমালি নিজের ননদের মুখের উপর ফোন কেটে দেয়। সে তার শাশুড়ি মা এবং ননদের অনুরোধে কিছুতেই শ্বশুর বাড়িতে ফিরতে চায় না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। শ্বশুর বাড়ির সকলেই তমালির অনুপস্থিতি অনুভব করতে পারে, আর সেই কারণেই শিবম, রত্নাদেবী ও রীতার মন খুব খারাপ হয়ে যায়। সকালবেলা অফিস যাওয়ার আগে কতদিন তমালির হাতে চা খাইনি, আমার আর ভালো লাগছে না। 2-4টে কথা কি বলে দিলাম, আর রাগ করে উনি বাপের বাড়ি চললেন। মেয়ে মানুষের এত রাগ হলে সংসার করা যায় নাকি? চুপ কর, তোর মুখ তো কম নয়। তোর বউ তোর কাছে এমন আহামরি কি আবদার করেছিল যে ওই জন্য তুই ওকে কথা শুনিয়ে দিয়েছিলি? যা চাইছিল তাই তো দিয়ে দিতে পারতিস। তুমি জানো না মা, ওরা আবদার পূরণ করা অত সোজা না। তমালি ও শিবমের ঝগড়ার দিন। শিবম, শোনো না, আমি আমার বান্ধবীদের সঙ্গে 4 দিনের জন্য গোয়া যেতে চাই। তুমি প্লিজ আমাকে 10,000 টাকা দাও। তুমি তো জানো আমার ঘুরতে যেতে কত ভালো লাগে, আর এটা পুরো গার্লস ট্রিপ। আমার কলেজের সব বান্ধবীরা যাচ্ছে। এখন যদি আমি না করে দিই তাহলে ওরা ভাববে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে স্বাধীনতা দেয় না। কি 10,000 টাকা? এত টাকা আমি কোথা থেকে পাবো? তোমাকে গোয়া যেতে হবে না, আমার কাছে অত টাকা নেই। নিজের ছেলের এমন কথা শুনে রত্নাদেবী তার উপর ভীষণ রেগে যায়। রীতাও তার দাদার কথা শুনে সেখানে চলে আসে। হ্যাঁ, বৌমা তো খারাপ কোনো কথা বলেনি। তুই যখন তোর বন্ধুদের সঙ্গে পার্টি করিস তখন তুই নিজেই তো টাকা খরচ করিস। তোর বন্ধুরা তো 1 টাকাও দেয় না, আর বৌমা তোর কাছে 10,000 টাকা চেয়েছে, তুই সেটা দিলি না। আর সেই কারণে দেখ, বৌমা রাগ করে বাপের বাড়িতে চলে গেল। মা, এই দেখো, বৌদি বাই পোস্টে আমার দাদাকে ডিভোর্সের কাগজপত্র সই করে পাঠিয়ে দিয়েছে, আর একটা চিঠিও লিখেছে। চিঠিতে লেখা আছে যে, শিবম, আমি চাই তোমার পরিবারের সম্মতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই ডিভোর্স পেপারে সাইন করে দাও, আর আমি তোমার বাড়িতে কখনো ফিরে যাব না। প্রত্যেকদিন এত অপমান সহ্য করার থেকে সম্পর্কটা শেষ করে দেওয়া অনেক ভালো। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি কাগজে কলমে আমাদের সম্পর্ক শেষ করে দাও। কি বলিস রে রীতা, তোর বৌদি আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল? ও যে এত বড় পদক্ষেপ নেবে সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবার আমি কি করব? হাই রে হাই, মেয়েটা আমাদের সংসারের জন্য কত কিছু করতো, ওকে আমি এইভাবে হেলাই হারিয়ে ফেললাম। এখনো সময় আছে দাদা, আমি ভালো কথা বলছি, শোন। চল আমরা সবাই মিলে বৌদির বাপের বাড়িতে যাই, আর ওখানে গিয়ে বৌদির রাগ ভাঙানোর চেষ্টা করি। আমার আশ্বাস, আমাদেরকে দেখলে বৌদির অভিমান গলে যাবে। শিবম তার বোনের কথা শুনে রাজি হয়ে যায়। তারা সকলে নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে তমালির বাপের বাড়িতে চলে যায়। নিজের শ্বশুর বাড়ির লোকেদের দেখে তমালি এবং তার বাবা মা ভীষণ অবাক হয়ে যায়। সকলে মিলে তমালিকে ফিরে যাওয়ার অনুরোধ করলেও সে কিছুতেই কোনো কথা শুনতে চায় না। তাই তার শ্বশুর বাড়ির লোকেরা তমালির বাপের বাড়িতে থেকে নিজের বৌমার রাগ ভাঙানোর সিদ্ধান্ত নেয়। সেই দিন রাত্রিবেলা, তমালি, এই দেখো, আমি তোমার পা টিপে দিচ্ছি। তুমি তো আমাকে সবসময় বলতে যে তোমার পায়ে খুব ব্যথা করে, তাই আজকে আমি তোমার পা টিপে দিচ্ছি, আর এইভাবে রোজ আমি তোমার সেবাও করব। তুমি দয়া করে আমাদের সাথে ফিরে চলো।
তুমি আমার পা টিপে দাও, জামা কাপড় কেচে দাও, বাসন মেজে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার সঙ্গে ফিরে যাব না। ঠিক সেই সময় তমালির ননদ তার জন্য নিজের হাতে স্পেশাল কফি বানিয়ে নিয়ে আসে। সেও তার বৌদিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিমাণে মাখন লাগাতে শুরু করে, কিন্তু তমালি কারোর কথা শুনতেই রাজি ছিল না। সে নিজের জেদে অটল থাকে। তমালি নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে না মানে যাবেই না। বৌদি প্লিজ এমন করো না, দেখো আমি তোমার জন্য নিজের হাতে স্পেশাল কফি বানিয়ে নিয়ে এসেছি, একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তুমি যদি আমাদের সাথে বাড়িতে ফিরে চলো তাহলে প্রত্যেকদিন কলেজে যাওয়ার আগে আমি তোমার জন্য স্পেশাল কফি বানিয়ে দেব। তোমরা প্লিজ এই ঘর থেকে বেরিয়ে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। তোমাদের ভাই বোনের ফালতু কথা শোনার জন্য আমি আমার ঘুম নষ্ট করব না। বেরিয়ে যাও বলছি, আর আমার কোনো সেবা যত্ন লাগবে না। তমালি নিজের স্বামী এবং ননদকে ঘর থেকে বার করে দেয়। দেখতে দেখতে প্রায় 10 দিন কাটে। তমালির শ্বশুরবাড়ির লোক হাজার চেষ্টা করেও তার রাগ ভাঙাতে পারে না। এবার তার শাশুড়ি মা নিজের বৌমার জন্য ভালো করে রান্না করে নিয়ে আসে। বৌমা দেখো, আমি তোমার জন্য মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে এনেছি। তুমি মটন বিরিয়ানি খেতে ভালোবাসো আমি জানি, আর তোমার কাছ থেকেই তো এত ভালো বিরিয়ানি রান্না করা শিখেছি আমি। তুমি প্লিজ রাগ করো না, সোনা বৌমা আমার সাথে বাড়ি ফিরে চলো। আমি তোমাকে প্রমিস করছি যে আমি আমার ছেলেকে খুব বকা দেব। এখন এসব কথা না বলে যদি আগে থেকে নিজের ছেলেকে শাসন করতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর আমি আপনার হাতের কোনো রান্নাই খাবো না। প্লিজ আমাকে আপনারা আর ডিস্টার্ব করবেন না। দয়া করে আমার বাপের বাড়ি থেকে চলে যান। তুমি আগে তো কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করনি। নিজের বুড়ি শাশুড়ির মনে কষ্ট দিতে নেই তুমি এটাও জানো না। তমালি তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে চায় না। এইভাবেই ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে। দেখতে দেখতে তমালির জন্মদিন চলে আসে। সে নিজের জন্মদিনে শপিং করবে বলে তার মায়ের সঙ্গে বাজারে চলে যায়। তাদের ফিরতে অনেক দেরি হয়। তমালি এবং তার মা বাড়ি ফিরে এসে দেখে যে তমালির শ্বশুরবাড়ির লোকেরা তার জন্মদিন উপলক্ষে তাদের ঘরবাড়ি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই দেখে তমালির মা ভীষণ পরিমাণে খুশি হয় এবং তমালি ঘরে ঢুকতে ঢুকতেই সকলে সারপ্রাইজ বলে চিৎকার করে ওঠে। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ বৌদি। হ্যাপি বার্থডে বৌমা, হ্যাপি বার্থডে। দেখ মা, তোকে তো শ্বশুর বাড়ির লোকেরা কতটা ভালোবাসে, আর তুই ওনাদের উপর রাগ করে থাকিস না মা। এবার আমার সত্যিই কষ্ট হচ্ছে। দয়া করে তুই তো শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ফিরে যা। আমি বারবার তোমাদেরকে বলছি এত কিছু করে আমার মন গলানো যাবে না। আর মা, তুমিও এখন আমাকে এই কথা বলছো? তোমাকে আমি বলিনি যে আমাকে ওই বাড়িতে কি কি সহ্য করতে হয়েছে? তারপর তুমি আমাকে ফিরে যেতে বলছো? আমি যখন বলেছি আমি ফিরে যাব না, তার মানে আমি যাব না। এই বলে তমালি গটগট করতে করতে নিজের ঘরে চলে যায়। রীতা এবং শিবমের মন ভীষণ খারাপ হয়ে যায়। তারা নিজেদের বাড়ি ফিরে যাবে বলে ব্যাগ গোছাতে শুরু করে, কারণ তারা বুঝতেই পারে যে তমালি আর কিছুতেই ফিরে যাবে না। কিন্তু তার শাশুড়ি মা শেষ চেষ্টা করা ছাড়ে না। সে তার বৌমার পেছন পেছন তার ঘরে যায়। বৌমা, আজ অব্দি তুমি অনেক অভিমান দেখিয়েছো, আমি কিচ্ছু বলিনি তোমাকে, কিন্তু তোমাকে আজকে বলতে বাধ্য হচ্ছি তুমি নিতান্তই অভদ্র ব্যবহার করছো আমাদের সঙ্গে। তোমাদের সামান্য ঝগড়ার জন্য যে তুমি এরকম ব্যবহার করবে সেটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। যাক, তুমি ভালো থেকো, আমরা আসলাম। হ্যাঁ জানতো, বেরিয়ে যান। এসব ফালতু সিনেমার ডায়লগ দিয়ে আমার চোখ দিয়ে জল বার করার চেষ্টা করবেন না। যত সব নাটকের কথা, বেশি দরদ দেখাতে এসেছে। তমালি তার শাশুড়ি মাকে অপমান করলে তার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। লালি দেবী নিজের মেয়ের অভদ্র ব্যবহার দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। তো লজ্জা করে না নিজের শাশুড়ি মায়ের সঙ্গে এরকম অসভ্যের মতো ব্যবহার করতে? ছোটবেলা থেকে কি আমি তোকে এই শিক্ষা দিয়েছি? এখন তো মনে হচ্ছে আমি তোকে মানুষই করতে পারিনি। সেই কবে থেকে তো শ্বশুর বাড়ির লোকেরা তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কত চেষ্টা করছে, আর তুই তাদের অপমান করেই যাচ্ছিস। ছি 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 ছি। আসলে আমি তোমার বাড়িতে আছি তাই তোমাদের সহ্য হচ্ছে না। লোকে ঠিকই বলে বিয়ের পরে বাপের বাড়ি পর হয়ে যায়, আর তুমি আমাকে তাড়িয়ে দিতে চাইছো সেই জন্য। দেখ মা, আমাদের পক্ষে তোকে সারা জীবন এই বাড়িতে রেখে দেওয়া সম্ভব নয়, কারণ বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের সবকিছু। তার মানে এই নয় যে তুই নিজের সত্তা হারিয়ে ফেলবি, কিন্তু তোর কাউকে অপমান করার কোনো অধিকার নেই। তাই এখনো সময় আছে, নিজের শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে ফিরে যা, না হলে সারা জীবন অপরাধ বোধে ভুগতে হবে।
তমালি নিজের মায়ের কথা শুনে খুব কষ্ট পায় এবং সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে। তাই সে আবার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিবম তার মা এবং বোনকে নিয়ে যখন নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, সেই মুহূর্তে কি হলো, আমার জন্মদিনের জন্য এত সুন্দর সবকিছু আয়োজন করলে আর আমাকে কেক না কাটিয়েই চলে যাচ্ছ? আর যদি যেতেই হয় তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে চলো, আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে চাই। এই কথা শুনে সকলে ভীষণ খুশি হয়ে যায়। সকলে মিলে আনন্দ করে তমালের জন্মদিনের কেক কাটে। শিবম এবং তার পরিবার অত্যন্ত আনন্দের সঙ্গে তমালিকে নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।